আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের ইসলাম চ্যানেল বাংলার নিয়মিত প্রোগ্রাম মুসলিম বিশ্ব, সাপ্তাহিক মুসলিম বিশ্ব, যেটা আমরা রিভিউ করে থাকি এভরি মানডে 8 to 9 PM। আপনাদের সকলকে আজকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতোই আমরা আজকের যে পর্ব, এই পর্বে আমরা আজকে সাজিয়েছি আমাদের অনেকগুলো ঘটনার মধ্যে, অনেক দেশের অনেক ঘটনার মধ্যে 3টি ঘটনা যেটা আমরা আজকে আলোচনা করার সুযোগ পাব। আমরা আপনার গত সপ্তাহে যারা লক্ষ্য করেছেন তারা দেখেছেন বাংলাদেশে কিছু গুরুত্বপূর্ণ ঘটনাবলী যেগুলো গত সপ্তাহের পত্রপত্রিকা এবং টেলিভিশন সব জায়গায়, সোশ্যাল মিডিয়া সহ সব ক্ষেত্রেই গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি সিরিয়াতে হঠাৎ করে যে সিরিয়ান বিদ্রোহী যারা আসাদের রেজিমের বিরুদ্ধে সংগ্রাম করছিল, দীর্ঘদিন পর তারা বেশ কিছু অগ্রগতি এবং একটি গুরুত্বপূর্ণ শহর আলেপ্পো, যেটাকে বলা হয় সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর, দখল করে নিয়েছে। এবং বরাবরের মতো আমাদের গাজা ইস্যুতে যে লেবাননের সিজফায়ার এবং গাজাতে কি ঘটছে সেগুলোর আপডেট নিয়েই আপনাদের সামনে থাকব। আমাদের সামনে আজকে গেস্ট আলোচক হিসেবে যিনি থাকবেন, আপনাদের পরিচিত, অনুষ্ঠানে অনেকবার নিয়ে এসছেন লয়ার এবং শিক্ষক খালিদ ইয়াহিয়া। খালিদ, তোকে ধন্যবাদ। প্রথমেই চলে যাচ্ছি আমরা বাংলাদেশের কিছু ঘটনা বলি যেগুলো গত এক সপ্তাহ অথবা আরও বেশি সময় ধরে চলেছে, এবং সেই ঘটনাগুলির আমরা একটু রাউন্ড আপ দেখে নিই। একটু ডকুমেন্টারিতে বাংলাদেশের ঘটনাগুলি আমরা দেখে আলোচনায় ফিরে আসবো। আমরা চলে যাচ্ছি একটা ডকুমেন্টারিতে, বাংলাদেশ প্রসঙ্গে ডকুমেন্টারি দেখে আশা করি ফিরে আসবো। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। সোমবার দুপুরে ভারতীয় গণমাধ্যমের ছড়ানো গুজবের জেরে বাংলাদেশের সহকারী হাই কমিশনে এই হামলা চালানো হয় বলে কলকাতা 24/7 এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়, হিন্দুত্ববাদীরা এই হামলা চালিয়েছে। তবে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনা ঘটেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সভা ছিল আগরতলা বাংলাদেশের সহকারী হাই কমিশনের সামনে। সভা শেষে সংগঠনের 6 জনের একটি প্রতিনিধি দল হাই কমিশনের কার্যালয়ের ভেতরে যায় স্মারকলিপি জমা দিতে। এ সময় ভেতরে থাকা কিছু হিন্দু যুবক হঠাৎ বাংলাদেশি সহকারী হাই কমিশন কার্যালয়ের ভেতরে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে। পরে হাই কমিশন কার্যালয়ের কিছু সাইনবোর্ড ভাঙচুর করে ও আগুন লাগিয়ে দেয় তারা। এদিকে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, গেরুয়া পতাকা একটি পট্টিধারী শতাধিক মানুষ বাংলাদেশের সহকারী হাই কমিশনে ঢুকে পড়ে। চত্বরে থাকা ফ্ল্যাগ স্ট্যান্ড থেকে বাংলাদেশের পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে। এ সময় পুলিশ তাদের থামানোর চেষ্টা করে। পরবর্তীতে হামলাকারীদের হাইকমিশন চত্বর থেকে বের করে দেয় পুলিশ। ঘটনাস্থলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী সদস্যদেরও দেখা গেছে। আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা পথে চলা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস গত শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় পড়ে। ত্রিপুরার পরিবহন মন্ত্রী ও ভারতের একাধিক গণমাধ্যম এটিকে হামলা বলে দাবি করে। ব্রাহ্মণবাড়িয়ার এসপি মোহাম্মদ জুবাইর রহমান রোববার দুপুরে তার কার্যালয়ের সংবাদ সম্মেলনে ভারতের সংবাদ মাধ্যম ও পরিবহন মন্ত্রীর দাবি প্রত্যাখ্যান করে বলেন, বাসের যাত্রীদের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি। বাসটি দুর্ঘটনার কবলে পড়েছিল। কিছু মিডিয়া ফলাওভাবে বিশ্ব দরবারে প্রচার করছে যে বাংলাদেশ ভালো নেই, অর্থাৎ আমাদের যে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান, কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন আস্তে আস্তে মিথ্যা প্রমাণিত হচ্ছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে ইসকনের দ্বারা আমাদের ভাই আলিফ ভাই শহীদ হয়েছেন, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু কোনো রকম সাম্প্রদায়িক দাঙ্গা এই দেশে লাগে নাই। অর্থাৎ বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ। এই দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম
সবাই মিলেমিশে বসবাস করি। তো যারা সংখ্যালঘু, মানে যেই দেশের সংখ্যালঘুদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়, তারা দেয় আমাদেরকে শান্তির বার্তা। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা বাংলাদেশি সবাই মিলেমিশে বসবাস করি, আমরা সবাই ভালো আছি। তো ভারতের দাদাগিরি, যে ভারতীয় আধিপত্য এত বছর যাবৎ চলে এসেছে, সেই ভারতীয় আধিপত্য আর এই বাংলাদেশে চলবে না। আজকের পর থেকে ভারতীয় কোনো ষড়যন্ত্র এই বাংলার মাটিতে ঠাঁই পাবে না ইনশাল্লাহ। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এটা দিল্লি নয়, এটা ঢাকা, এটা গুজরাট নয়, এটা চট্টলা। দেখেন, কোনো দেশের পুরা দেশের বিরুদ্ধে আমাদের যেই বিরোধিতা, সেটা এরকম না। আমরা লক্ষ্য করছি যে ভারতের কিছু মহল, সন্ত্রাসী মহল, তারা উগ্রবাদী মহল বিভিন্নভাবে এই দেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। বাংলাদেশকে বিভিন্নভাবে বিশ্ব দরবারে বাজেভাবে উপস্থাপন করার চেষ্টা করছে এবং ভুয়া তথ্য ছড়িয়ে দিচ্ছে। কিন্তু ভারতের যে সবাই এটা করছে এরকম না। ভারতে এরকম অনেকেই আছে যারা হচ্ছে এই কর্মকাণ্ডগুলো সমর্থন করে না। ঠিক এমনইভাবে আমাদের বাংলাদেশে ভারতীয় কিছু এজেন্ট আছে, তাদের এজেন্ট যারা হচ্ছে ভারতে দাঙ্গা লাগাচ্ছে, তাদেরই কিছু এজেন্ট আমাদের বাংলাদেশেও আছে, যারা এই সাম্প্রদায়িক দাঙ্গাগুলা তৈরি করার চেষ্টা করছে ভারতের এজেন্ট হিসেবে। এবং যার ফলস্বরূপ আমরা আমাদের আলিফ ভাইকে হারিয়েছি। আমরা দেখেছি যে হিন্দু সব ভাইয়েরা ইসকনের সাথে যুক্ত না, বা হচ্ছে আমাদের হিন্দু অনেক ভাইয়েরা ফেসবুকে পোস্ট করে জানিয়েছে কোনো হত্যাকাণ্ড সমর্থনযোগ্য নয়। তাদেরকে ধর্মীয় যেই সহানুভূতিটা আছে সেটাকে ব্যবহার করে এই কর্মকাণ্ডগুলো ঘটানো হয়েছে। তো আমাদের পরিষ্কার মেসেজ, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে, যে সংগঠন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে, উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনা করে, তারা আয় যাই করুক আর নাই করুক না করুক, তারা দেশের এবং এই বাংলাদেশের ভালো চায় না, বাংলাদেশের মঙ্গল চায় না। তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকটা যতগুলা সন্ত্রাসী সংগঠন আছে এবং যারাই উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনা করবে, তাদের বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান থাকবে ইনশাল্লাহ। ফিরে আসলাম আমাদের অনুষ্ঠানে। আমাদের স্ক্রিনে অনুষ্ঠানে আপনি যখন দেখছেন, স্ক্রিনে একটা নাম্বার আছে, যে কোনো সময় নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন, অথবা কোনো বিষয়ে মন্তব্য করতে চাইলে, অথবা কোনো বিষয়ে আলোচনা করতে চাইলে, শেয়ার করতে চাইলে আমাদের সঙ্গে এটা শেয়ার করতে পারবেন। আমরা দেখলাম খালিদ ডকুমেন্টারিতে দুইটা জিনিস দেখলাম। একটা হলো আগরতলাতে আমাদের যে সহকারী হাইকমিশন যেটাকে বলে, সেখানে হামলা হয়েছে। আর আরেকটি ডকুমেন্টারিতে দেখলাম আমাদের একজন ছাত্র সমন্বয়ক, তিনি তার বক্তব্য দিচ্ছেন। কলকাতায়, ইন্ডিয়াতে বাংলাদেশ হাই কমিশনের মেইন হচ্ছে দিল্লিতে, আর 4টা বোধহয় ওখানে অ্যাসিস্ট্যান্ট অথবা ডেপুটি আছে। একটা হচ্ছে ক্যালকাটায়, একটা হচ্ছে গৌহাটিতে, একটা হচ্ছে মুম্বাই, আর একটা হচ্ছে আগরতলায়। 4টা হচ্ছে কলকাতার, মানে ইন্ডিয়ার আমাদের যে অ্যাসিস্ট্যান্ট, সম্ভবত ক্যালকাটা যেটা ডেপুটি ওইটা, আর বাকি দুটো অ্যাসিস্ট্যান্ট, বাকি 3টে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন, অন অফ দেম হচ্ছে আগরতলা। তো এটা আমরা দেখলাম। আমরা জানি যে এটা ঘটনার পিছনের ঘটনা যেটা, মানে যে কারণে এটা ঘটেছে, সেটা আমরা জানি যে চিটাগংয়ে চিন্ময় দাশগুপ্ত, যিনি তাকে গ্রেপ্তার করা নিয়ে চট্টগ্রামে যে ঘটনাটা ঘটেছে, যেখানে একজন অ্যাসিস্ট্যান্ট পিপি বোধহয় বলে যেটাকে, আমরা দেখেছি যে গভর্নমেন্টের যে উকিল, তিনি নির্মমভাবে নিহত হয়েছেন সেখানে। এবং তারপরে আসছে এখানে ইসকনকেও জড়ানো হয়েছে, যেহেতু চিন্ময় দাশগুপ্ত একসময় ইসকনের সভাপতি বা ইসকনের দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ আছে, এবং তার বিরুদ্ধে যেসব অভিযোগ সরকার তাকে গ্রেপ্তার করেছে, সেই গ্রেপ্তারে ওই দিন বোধহয় তার জামিনও হয় নাই, কালকে বোধহয় আবার জামিনের ডেট আছে। এইটি ব্যাকগ্রাউন্ডে আমরা দেখছি। তো কি মনে হয় এই ঘটনাটা কি আসলে চিন্ময় দাশগুপ্ত, ইসকন এবং হিন্দুদের যে সংগঠন সনাতনী হিন্দু, তার নিজেরও একটা সংগঠন আছে চিন্ময় দাশগুপ্তের, এটা বোধহয় নাম সনাতনী হিন্দু একটা সংগঠন আছে। আর তারপরে আমাদের এইটা ক্যালকাটায় যে ঘটনাটা ঘটলো আর কি, এর পিছনে আরও একটা ঘটনা আছে যেটা আমরা একটু ডিটেলস বলবো। সেটা হচ্ছে যে ইন্ডিয়ান মিডিয়া, যেটা আমরা দেখেছি যে মেইন স্ট্রিম প্রিন্টিং মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে যা বলা হয়েছে, বা মিডিয়া যারা
পর্যবেক্ষণ করেছে, মিডিয়া যারা স্ক্যান করেছে, মিডিয়া যারা দেখেছে, বাস্তব ঘটনা যেটা ঘটেছে আর তাদের যে মিডিয়ায় বলা হয়েছে যেটা, এটা এক ধরনের অপপ্রচার ছাড়া, মানে এক ধরনের ইয়ে ছাড়া তো আর কিছু বলার নেই যে কি ঘটেছে আর কি প্রচার তারা করেছে। ইভেন আমাদের ক্যালকাটার অর্থাৎ পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী যে মানে কি বলা যায় আপত্তিকর ভাষণ যেটা উনি দিয়েছেন, যা বলেছেন ইয়েতে, এগুলোর পিছনে ডেফিনেটলি মিডিয়ার এই সমস্ত রোল রয়ে গেছে আর কি। তো আমরা একটা একটা করে আসি আর কি। প্রথমে হচ্ছে যে ঘটনাটা আগরতলাতে যে ইয়েটা হয়েছে, এটা তো আমরা কি ওই ঘটনার সাথে তো লিঙ্ক করে ইয়ে করতে পারছি, ওই ঘটনার রিয়াকশন বা ওই ঘটনার যে এইটা ইয়ে হয়েছে আর কি আগরতলাতে। তো এইটা কি মনে হয়, এটা কি আসলে সুদূর প্রসারী কোনো ইয়ে নাকি এটা? কারণ এটা আমার মনে হয় ভারতের এরকম ঘটনা আমাদের অ্যাম্বাসিতে বোধ হয় আগে কখনো হয় নাই, এভাবে সরকারি হাইকমিশনে হামলা চালানো বা এই জাতীয় ঘটনা এইভাবে মানে জনগণের পক্ষ থেকে হয় নাই। তো ইয়ে কী মনে হয় প্রাথমিক ইয়েতে? ফুটিয়ে তুলেছেন। আসলে আমরা দীর্ঘকাল যাবৎ দেখেছি যে প্রতিবেশী রাষ্ট্র ভারত, তারা তাদের যে বিগত যে রেজিম ছিল আমাদের বাংলাদেশে এবং ভারতের শাসক গোষ্ঠী, তারা মনেই করেছিল যে এই বাংলাদেশ, এই দেশটা বা অথবা এই শাসক গোষ্ঠী মূলত আমাদের প্রেসক্রিপশনেই তাদের শাসন কার্য তারা পরিচালনা করবে, এরকম একটা মাইন্ডসেট দীর্ঘকাল যাবৎ তাদের ভিতরে ছিল। এবং 5ই অগাস্ট যে ঘটনাটা ঘটেছে এইটা অপ্রত্যাশিত ছিল। এবং আমার কাছে মনে হয় যে এই যে বিগত 3 মাসে আমরা যে বিভিন্ন ঘটনা আমরা পর্যবেক্ষণ করেছি, এর মূল কারণটাই হচ্ছে যে 5ই অগাস্টের যে পট পরিবর্তন, এইটা ভারতীয় শাসক গোষ্ঠী এবং জনগণ তারা মেনে নিতে পারছে না, এবং মেনে না নেওয়ার কারণেই নানা ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় পরিলক্ষিত হচ্ছে। আমরা যদি স্পেসিফিক্যালি হাই কমিশনে আক্রমণের যে ঘটনাটা দিকে যদি আসি, আমরা জানি যে পৃথিবীতে ইন্টারন্যাশনাল কাস্টমারি ল এর কয়েকটা প্রিন্সিপাল আছে। তার ভিতরে একটা হচ্ছে যে বিদেশে যে ডিপ্লোম্যাটিক মিশনস অথবা হাই কমিশন যে অফিস, ওই অফিসটা অন্য দেশে হলেও যেই দেশের হাই কমিশন মনে করা হয় যে এইটা সেই দেশের টেরিটরি। এবং আমাদের ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস 1961, এখানে আর্টিকেল 22-তে 3টে ক্যাটাগরিক্যালি দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথম দায়িত্ব হচ্ছে ওই যে হাই কমিশন প্রপার্টি, ওইখানে পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারবে না, ইভেন রিসিভিং যে স্টেট তারাও ঢুকতে পারবে না। দ্বিতীয় হচ্ছে যে সব ধরনের সিকিউরিটি সেখানে এনশিওর করতে হবে, যানবাহন সহ সব ধরনের ইনফ্রাস্ট্রাকচার সেখানে নিশ্চয়তা দিতে হবে। এবং 3 নম্বর বিষয় হচ্ছে কোনো ধরনের ড্যামেজ অথবা প্রোটেকশন, যেটা ফুল প্রোটেকশন, সেটা দিতে হবে। যে ঘটনাটা আমরা দেখলাম এটা ক্লিয়ারলি ভায়োলেশন অফ জেনেভা কনভেনশনস অন ডিপ্লোম্যাটিক রিলেশনস 1961। এটা হচ্ছে আইনের একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে প্রতিবেশী যখন 2 বা একাধিক রাষ্ট্র থাকে, তাদের ভিতরে পারস্পরিক কিছু দায়িত্ব এমনিতেই চলে আসে, কারণ 2 দেশের নাগরিকের ভিতরে যাতায়াত, ব্যবসা বাণিজ্য, চিকিৎসা সেবা নেওয়া, এটা বিভিন্ন কারণে 2 দেশের জনগণের ভিতরে এক ধরনের সম্পর্ক গড়ে ওঠে। আপনি যেটা বললেন যে বর্তমান যে পরিবেশটা তৈরি হয়েছে, এই পরিবেশটা এইখানে আসার ক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্র ভারতের মিডিয়ার একটা মারাত্মক ভূমিকা রয়েছে, এবং এই ভূমিকাটা অবশ্যই নেগেটিভ। একটা খুব রিসেন্ট এক্সাম্পল হচ্ছে যে আইনজীবী মারা গেলেন, আপনি যার কথা উল্লেখ করলেন, চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফ। ইন্ডিয়ান মিডিয়াতে উল্লেখ করা হয়েছে যে ইনি হচ্ছেন চিন্ময়ের আইনজীবী ছিলেন এবং তাকে হত্যা করা হয়েছে। তো মানে কন্ট্রাডিক্টরি অথবা হিন্দু ভেবে তাকে হত্যা করা হয়েছে। কলার আছেন, দেখি কলার নেই। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনারা একটা সুন্দর অনুষ্ঠান লইয়া আইছেন। আজকে যে ঘটনাটা ঘটছে আমরা এই যে আপনারা কইরা আগরতলা, জি জি, অত্যন্ত দুঃখজনক। আর আমি খুব কন্ডেম করলাম এটার ব্যাপারে। আর এটা জেনেভা কনভেনশনের যে আমার ভাইও কইছেন, এটা ভায়োলেশন হয়েছে। ইন্ডিয়ায় যদি তার একটা সামান্য একটা এম্বাসিরে নিরাপত্তা দিতে পারে না, অত বড় দেশ, বড় শর্মর ব্যাপার তারার লাগি। তারাও যদি পারে না, তাইলে ইউনাইটেড নেশনটা কইতো যে আমরা পারতাম না, আমরা বাংলাদেশে সোলজার আছে, এগুলো আমরা দিমুনি অন্য দিয়ে আমরা এটা আমরা প্রোটেক্ট করবো নি। তারা যদি মনে করে যে আমরা বুলিং করিয়া, আমরা ডট দেখাইয়া যদি মনে করে যে ইসরায়েলের দাদাগিরি দেখাইব, কারণ এটা হইতো না। এটা ফিলিস্তিনিও নাই, এখানে 18 কোটি দেশের মানুষ আমরা, আর আমরা 1 ইঞ্চি মাটিও ছাড়তাম নাই, বুঝছেন নি? এই যে কর্মকাণ্ড তারা করে, ইন্ডিয়া বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্মন সব সময়, আজকে নয়া নাই। এরা সব সময় আমরা নতদানু পরামর্শ চায়,
বাংলাদেশে লুটিয়ে আনতে চায়। আচ্ছা, 2 নম্বর কথা হইল আমার যে আপনারা কইছেন যে সিরিয়া, এই যে সিরিয়ার যে রিজিম মাস মার্ডারার কিলার। আসবো আমরা সিরিয়াতে, আমরা আসবো, দেখতে থাকেন। সিরিয়াতে আমরা যখন আসি, আমরা যখন করব তখন আপনি আবার কল করবেন। হ্যাঁ, আমাদের দর্শক সুন্দরভাবে এটার একটা দিলেন যে এরকম কোনো কান্ট্রির বড় দেশ তার যে একটা, এবং এটা তাও মেইন এম্বাসি না, এটা ছোট্ট মানে পার্ট আর কি, যেটা আগরতলাতে। তো সেখানে তার কোনো নিরাপত্তা সে দিয়েছে বা দেয় নাই, কোনো নিরাপত্তা করেছে। এবং ইন্টারেস্টিং এখানে এই জন্য একটি ইন্টারেস্টিং আমাদেরকে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যে 2টা জিনিস থাকে, যেটাকে একটাকে বলে রেজিম সাপোর্ট করা, আর একটাকে বলা হচ্ছে যে পাবলিকের সাথে সম্পর্ক। যেটা আমরা মনে করি, আমরা সবসময় মনে করে আসছি যে মোদি গভর্নমেন্ট যতই ইন্ডিয়াকে শেখ হাসিনা গভর্নমেন্ট অর্থাৎ লাস্ট ফ্যাসিস্ট রেজিমের সাথে তার সম্পর্ক গড়ে তুলুক, কিন্তু বাংলাদেশের জনগণের সাথে ইন্ডিয়ানের জনগণের সম্পর্কটা মোটেই ওই রকম না। এটা আমরা কিন্তু বলে আসছি যারা পজিটিভ, যারা যে আমরা বলছি যে বাংলাদেশের জনগণের যোগাযোগ একটু আগে উল্লেখ করলে যে বহু রকম সম্পর্কে আমরা জড়িত, কিন্তু সে যে এই মানে নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ ফ্যাসিজমকে যেভাবে সাপোর্ট করেছে, যেটা তার রেজিমের সাপোর্ট, নট জনগণ, আমরা তাই মনে করি। কিন্তু এখানে যে জিনিসটা এবার একটু ডিফারেন্স মনে রাখতে আমাদেরকে, যে মিডিয়া এমনভাবে এইসব ঘটনাবলীকে আমাদের সামনে তুলে ধরতেছে যাতে এটা কিন্তু পাবলিককে খেপিয়ে তোলা, হ্যাঁ, পাবলিককে প্রভোগ করা, যে পাবলিক অ্যাকচুয়াল ঘটনা জানলে কিন্তু পাবলিক মোটেই এরকম রিয়াক্ট করবে না। এটা কি ঠিক কিনা? জি, আমি যেটাই মেনশন করলাম যে আসলে ঘটনা তো কিছু হয়তো ঘটেছে বা ঘটে, কিন্তু এই পরিস্থিতিটা এই জায়গায় আসার ক্ষেত্রে মিডিয়ার একটা মারাত্মক রোল আছে। এবং মিডিয়া, আমরা যদি কিছু ন্যারেটিভ দেখি ইন্ডিয়ান মিডিয়ার, তাহলে তাদের কণ্ঠস্বর, তাদের মিডিয়া যে উপস্থাপনার ভঙ্গি, এটা মনে করা হচ্ছে যে মানুষজন ঘরে বসে থাকার কোনো উপায় নেই, একদম শেষ হয়ে যাচ্ছে, তোমাদের যা আছে এখনই যে অবস্থা আছে এখনই এইটা প্রোটেকশন করার জন্য তোমরা নেমে পড়ো, এরকম একটা প্রি প্ল্যান অথবা প্রোপাগান্ডা ভারতীয় মিডিয়া বর্তমানে তাদের কর্মকাণ্ড জড়িত। খুব হতাশ এবং খুব বুঝতে পারতেছি না। এটা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা পর্যন্ত করেছে, আমাদের যারা বাংলাদেশের পররাষ্ট্র বা অন্যান্য জিনিস দেখে, তারা এই জিনিসটা বুঝতে পারতেছে না যে কেন এই 100%, অলমোস্ট 100%, আমরা কোনো ভিন্ন মতের, অর্থাৎ ইন্ডিয়ান মেইন স্ট্রিম মিডিয়াতে এর যে এই ঘটনাগুলো যে একদম রং, ভিন্ন মত প্রকাশ করে, তারই কোনো ছিটেফোঁটা লক্ষণ দেখা যাচ্ছে না। মানে এটা কিভাবে এরকম যে ইন্ডিয়ার মতো একটা, মানে আমরা গণতান্ত্রিক দেশ বললে এখানে মানে এরকম অবস্থা, মানে আমাদের মিডিয়া ফুললি কন্ট্রোল ছিল, আমরা জানি। যখন আমাদের ইয়ারা ছিল তখনও তো আমরা দেখেছি যে ফুললি কন্ট্রোল থাকলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অথবা একেবারে যে ফুললি কন্ট্রোল ছিল, সব মিডিয়াকে কন্ট্রোল করতে পেরেছে, আমি কিন্তু এটা মনে করি না। কম ছিল অবশ্যই, মানে কথা বলার লোক বা এরকম ছিল, আমার দেশ ছিল ছোটোখাটো, তবুও ছিল যাদের ভয়েস আমরা শুনতাম। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি যে না, পিকচার একদম, কিন্তু এখানে ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট যারা, মানে এটা কেন এটা মানে একেবারে এরা মানে একেবারে সত্যকে এইভাবে পুরাপুরি মিথ্যা কথা বলতেছে, পুরাপুরি অপপ্রচার করতেছে, যেখানে মানে অন্তত মানে সত্য কথা বলার কিছু মিডিয়া তো অন্তত সোশ্যাল মিডিয়াতে তো আসা উচিত ছিল। খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট, কিন্তু সাংঘাতিক আপনি বলেছেন যে এত বড় একটা দেশ, সেইখানে সমস্ত মিডিয়া যদি একচেটিয়া যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভের দিকে যায়, বা অথচ সত্য যে ঘটনা, আমরা আগে দেখতাম যে অরুন্ধতী রয় উনি মাঝে মাঝে সে লিখতো, অবশ্যই সে বড় ইস্যু নিয়ে লেখে, বড় ইস্যু নিয়ে লিখতো, কিন্তু খুব সারপ্রাইজিংলি দেখা যাচ্ছে যে এত বড় একটা ঘটনা ঘটছে এবং দিনের পর দিন, অথচ কোনো মিডিয়াই সেখানে নেই যে তারা সত্য কথাটা প্রকাশ করবে, যে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। এইটা খুব একটা ডিসঅ্যাপয়েন্টিং সিচুয়েশন। আরেকটা বিষয় যেটা আপনি বললেন যে আমাদের এই বিগত রেজিমেও কিন্তু বাংলাদেশ থেকে, যেটা আপনি বললেন, একাধিক বিশেষজ্ঞ তারা কিন্তু ভারতকে বিভিন্ন সময় সতর্ক করেছে যে তোমরা G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, এই যে সম্পর্ক করছো, এর বাইরে এসে পিপল টু পিপল অথবা গভর্নমেন্ট টু পিপল, বর্তমান পররাষ্ট্রের অন্যতম জিনিস বলা হয়, অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে কিন্তু একাধিকবার সতর্ক করেছিল এবং এটাও বলেছিল যে উপমহাদেশে বা দক্ষিণ এশিয়াতে ইন্ডিয়ান যে ডিপ্লোমেসি, এর যে পতন হয়েছে, সর্বশেষ পতন কিন্তু বাংলাদেশে হতে পারে, এরকম সতর্কবার্তাও দেওয়া হয়েছিল। কিন্তু সেটা হয়তো ভারতীয় যে বিদেশ নীতি বা তাদের কূটনীতি, সেটা সেই ক্ষেত্রে গুরুত্ব দেয়নি এবং তার ফলে দেখা গেল যে নেপাল, আফগানিস্তান, মালদ্বীপ এবং সর্বশেষ বাংলাদেশেও তাদের যে মানে মোরলগিরি যেটা আমরা বলি বাংলা ভাষায়, সেই মোরলগিরি বা দাদাগিরির এই যে চেষ্টা, সেইটা ব্যর্থ হয়েছে
এবং বর্তমান যে সিচুয়েশন তাতে মনে হচ্ছে যে বাংলাদেশের এখন যে জেনারেশন, এই জেনারেশনটা বুঝতে পারছে যে ভারতের যে আধিপত্যবাদ যেটা আমরা বলে থাকতাম, হয়তো অনেকে দেখার সুযোগ হয়নি, পানি নিয়ে, সীমান্ত নিয়ে, চুক্তি নিয়ে নানা ধরনের যে বৈষম্যমূলক আচরণ তাদের পক্ষ থেকে, এইটা বর্তমান যে যুব সমাজ তারা প্রত্যক্ষভাবে দেখার সুযোগ পাচ্ছে। এবং আমার মনে হয় প্রতিবেশী রাষ্ট্র হিসেবে পৃথিবীর কোনো দেশেই প্রতিবেশী রাষ্ট্রের জন্য এইটা মোটেও শুভকর নয়। এবং আমার মনে হয় যে ভারতের তাদের যে পররাষ্ট্র নীতি এইটা পুনর্বিবেচনা করা উচিত এবং অ্যাকচুয়ালি তাদের গভর্নমেন্টের সাথে একই সাথে জনগণের সাথে তাদের সম্পর্ক পুনরুস্থাপন করা প্রয়োজন। আমি ফিরে আসবো আর একটা কোশ্চেন এখানে, সেটা হলো দর্শক মণ্ডলী যারা আপনারা আমাদেরকে দেখছেন, আমাদের স্ক্রিনে নাম্বার আছে, ওই নাম্বারে আপনারা ফোন করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন, মন্তব্য করতে পারেন, অথবা কোনো বিষয়ে আলোচনা করতে চাইলে তাও করতে পারেন। আপনার মতামত এবং শেয়ারিংয়ের সুযোগ রয়েছে ওই নাম্বারটির মাধ্যমে। আমরা এটা একটা কোশ্চেন যে আমি যদি এখন বলি যে আমরা আলোচনা করেছি ইসকন এখানে এই প্রোগ্রামে, আমরা জানি ইসকন কী জিনিস, একটা ফুল আমরা আলোচনা করেছি। এটা আন্তর্জাতিক সংস্থা, কোনো সন্দেহ নাই, বিতর্কিত সংস্থা, সেটা সন্দেহ। বিভিন্ন দেশের শাখা আছে, আমরা জানি, এটা বাংলাদেশেও আছে, অনেক দিন ধরেই আছে। তো এখন হঠাৎ করে ইসকন এর আগে আছে, আমরা জানি বিভিন্ন সময় টিএ করেছে, বিভিন্ন সময় তার কন্ট্রোভার্সি আসছে, এর আগেও পত্রপত্রিকা তারা বিভিন্ন মন্দির টিএ নিয়ে কথা আসছে। কিন্তু হঠাৎ করে এই সরকারের এই সময়ে দেখা গেল যে ইসকনকে জড়িয়ে, যদিও ইসকন কিন্তু এখন বলতেছে পরিষ্কার ভাষায়, তাদের এখন যারা দায়িত্বে তারা তাদের বক্তব্য হলো যে এই ঘটনার সাথে, অর্থাৎ এই চিন্ময় দাসের সাথে বা তার এই সাথে ইসকনের সম্পর্ক কম, যেহেতু তারা তাকে করেছে, মানে বহিষ্কার করেছে, বা তাদের বর্ণনা অনুযায়ী আর কি, যে অনেক আগে করেছে। তো এখন ইসকনকে আমরা তো, ইসকন কিন্তু অনেক দিন ধরে বাংলাদেশে, এটা মনে রাখতে হবে, এটা বললেই হবে না যে ইসকন মানে এই যে সবার জানা থাকবে, ইসকন অনেক দিন ধরে কাজ করছে বাংলাদেশে। হ্যাঁ, কন্ট্রোভার্সি আছে, সরকার কখনোই তাদেরকে এইভাবে করে নাই, কখনোই, এখনও করতেছে না। এখনও কিন্তু ইসকনকে বা ইসকন হিসেবে কিন্তু তাকে ধরছে, এটা কিন্তু আমরা বলতে পারবো না। তো এখন কোশ্চেনটা হলো যে সরকার কি এই চিন্ময় দাশগুপ্তকে ধরে, এটা কি সরকার কোনো মানে এক ধরনের ভুল করলো, যে এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে বিভিন্ন জায়গাতে, অর্থাৎ সংখ্যালঘু নির্যাতন থেকে শুরু করে যে পরিস্থিতি তার আমরা আগরতলা দেখেছি ইত্যাদিতে, কী মনে হয় সরকার চিন্ময়কে কি আসলে সুনির্দিষ্ট অভিযোগে এইভাবে গ্রেপ্তার করা বা এইভাবে গ্রেপ্তার করে করাটা, এটা কি সরকারের কোনো মনে হয়, নাকি মনে হয় যে এটা আসলেই এমন কিছু অভিযোগ আছে যেটা অবশ্য কোর্টে আসবে, কিন্তু তারপরেও এমনি আলোচনার উদ্দেশ্যে কি মনে হয় এটা? আমার কাছে মনে হয় যে রেজিম পতনের পরে যে একটা পরিকল্পনা ছিল যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই যে পরিকল্পনা একটার পরে একটা, তো আমরা দেখেছি যে মোটা দাগে পরিকল্পনাগুলো সফল হয়নি। আমার কাছে মনে হয় যে এইটা বোধহয় সেই পরিকল্পনার একটা অংশ ছিল। কারণ ইসকন, আপনি যেটা বললেন যে এর আগে আলোচনায় ছিল, বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ড ছিল, কিন্তু জাতীয় পর্যায়ে এমন গুরুত্ব সহকারে কভারেজ পাবে এরকম পর্যায়ে ইসকন ছিল না। বিভিন্ন ঘটনা আমরা দেখেছি, জমি দখল অথবা অ্যাটাক অথবা আক্রমণাত্মক বক্তব্য, রাজনৈতিক বিভিন্ন বিষয়ে তাদের মতামত প্রদান। কিন্তু আমার কাছে বিশেষভাবে সারপ্রাইজিং লেগেছে যে 5ই অগাস্টের রেজিম পরিবর্তনের পরে তাদের বিভিন্ন ইস্যুতে খুব উগ্রবাদিতামূলক কথাবার্তা, এবং বিগত সময়ে কিন্তু তারা সংখ্যালঘু নির্যাতন অথবা তারা এখানে পরিপূর্ণ তাদের অধিকার বজায় রাখতে পারছে না, অধিকার আদায় করতে পারছে না, এই ধরনের বক্তব্য কিন্তু এমন ফলাওভাবে তারা কখনো বলেনি। বরঞ্চ এখন তারা বলছে যে আমরা এই দেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বসবাস করছি, আমরা এখানে সিকিউর না, প্রতিবেশী দেশের আমরা হস্তক্ষেপ কামনা করছি। এমন বিভিন্ন কর্মকাণ্ড এবং বক্তব্যের কারণেই মূলত সরকারের দৃষ্টিগোচর হয়েছে, জনগণ কিছুটা ক্ষিপ্ত হয়েছে তাদের কর্মকাণ্ডের উপরে। এবং বিশেষত চট্টগ্রামে চিন্ময়কে কিন্তু এখন সনাতন ধর্ম বা মূল ইসকন থেকে তাকে নট পার্ট অফ আওয়ার অর্গানাইজেশন এটা কিন্তু বলা হচ্ছে। তার গ্রেফতার হওয়ার পরে এর আগ পর্যন্ত কিন্তু তারা তাকে অনি করেছে, এবং তার যে চট্টগ্রামের সমাবেশে আক্রমণাত্মক বক্তব্য, তখন কিন্তু কেউ বলেনি যে সে আমাদের পার্ট না। সুতরাং তার যে বক্তব্য এবং একটা চট্টগ্রামের ঘটনা নিশ্চয়ই আমাদের মনে আছে, একটা দাঙ্গা বাধামূলক অবস্থায় চলে গিয়েছিল, সেইখানে গভর্নমেন্ট এই পর্যায়ে যাওয়া ছাড়া উপায় ছিল না। আমরা ফিরে এসে কন্টিনিউ করব। আমরা একটা ছোট্ট ব্রেকে চলে যাচ্ছি, ব্রেকের পরে আমাদের সাথেই থাকবেন।
দর্শক মণ্ডলী, বিরতির পর আমরা ফিরে আসছি আমাদের ইসলাম চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান সাপ্তাহিক মুসলিম বিশ্ব রিভিউয়ে। আজকে এখনই যারা টেলিভিশন খুললেন, আমাদের সামনে যিনি আলোচনায় আছেন খালিদ ইয়াহিয়া, আপনারা আগেও তাকে দেখেছেন। আমরা বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করছিলাম। বাংলাদেশে যা কিছু ঘটেছে গত এক সপ্তাহে, সেগুলো নিয়ে আমাদের আলোচনা ছিল। গত কালকে অথবা আজকে বোধহয় এই ঘটনাটা ঘটেছে। আমরা খুব বিশেষ করে আমরা জানি যে আমাদের ইন্ডিয়ার সাথে সম্পর্কে দুইটা অংশ আছে। একটা হচ্ছে কেন্দ্রীয় গভর্নমেন্ট, যেটাকে আমরা সবসময় বলে থাকি, এখন যেটা মোদির গভর্নমেন্ট। আর একটা সম্পর্ক কিন্তু আমাদের সাব সম্পর্ক রয়েছে, যেহেতু আমরা বাঙালি হিসেবে পশ্চিম বাংলা যেটাকে আমরা বলি ইন্ডিয়ার, আর আমাদের বাংলাদেশে আলাদা একটা সম্পর্ক রয়েছে। এবং আমরা দেখেছি বিভিন্ন সময়ে তিস্তা ব্রিজ বা তিস্তা ব্যারেজ যেটা করতে গিয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তার কথা কেন্দ্রীয় গভর্নমেন্ট শোনে নাই, কেন্দ্রীয় গভর্নমেন্ট সেখানে করেছে, হস্তক্ষেপ করেছে। কিন্তু হঠাৎ করে আমাদের এই মুখ্যমন্ত্রী মমতা দিদি একটা কথা বলে ফেললেন, এই যে ঘটনাগুলো আমরা আলোচনা করলাম সেটার পরিপ্রেক্ষিতে, যে বাংলাদেশে নাকি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী নিয়োগ করা দরকার, এবং এটা সম্ভবত বলেছেন মাইনরিটি প্রোটেকশনের জন্য আর কি। এবং এটা খুবই মারাত্মক কথা বলি আমরা মনে করি। মানে তার এই যে আমরা একটু আলোচনা করলাম, লিঙ্ক করা যায় যে এগুলো কি সেই মিডিয়া এগুলো দেখেই সেরকম কমেন্টস করলো, না আসলে বাস্তবতার সাথে কোনো মানে এটা সম্পর্ক আছে? আমরা তো এখানে বসে আছি, যারা লন্ডনে আছি, আমাদের পরিবার যারা বাংলাদেশে আছে, বাংলাদেশের নিউজ পেপার, বাংলাদেশের সব জায়গা থেকেই তো আমরা যে নিউজ পেয়েছি, সেটার সাথে তার এই বক্তব্যের তো বোধ হয় খাপ খায় বলে কি মনে হয়, না কি আমাদের মমতা দিদির মাথায় এরকম চিন্তা কীভাবে আসলো, বা কীভাবে সে এই উক্তিটা করতে পারে? যদিও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সবাই কিন্তু খুব সিরিয়াসলি এবং খুবই করে এটার প্রতিবাদ করেছে। আপনি খুব রাইটলি মেনশন করলেন যে আসলে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে আমাদের সম্পর্ক দুইটা, একটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের সাথে আর একটা রাজ্য সরকারের সাথে। যেহেতু পশ্চিমবঙ্গ বা কলকাতা কেন্দ্রিক আমাদের যে ভাষার মিল, এই কারণে তাদের সাথে একটা বিশেষ সম্পর্ক আমাদের রয়েছে আর কি। এবং এর মমতা ব্যানার্জির আগে জ্যোতি বসু, উনি দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলেন, এবং মমতা ব্যানার্জি আসার পরে আমরা মোরালি তাকে একটা সমর্থন দিয়েছিলাম, এবং বিভিন্ন সময় দেখেছি উনিও ইসলাম বা মুসলমানদের অধিকারের ব্যাপারে মোটামুটি বক্তব্য দিয়েছেন, সরব ছিলেন আর কি। কিন্তু তিস্তা ব্যারেজ হওয়া বা না হওয়া, মোদির সাথে বাংলাদেশ সফরে আসা বা না আসা, এই কেন্দ্রিক একটা জটিলতা আমরা পর্যবেক্ষণ করেছি। তারপরেও আমরা মমতা ব্যানার্জিকে বাংলাদেশের প্রতি সফট কর্নার রাখেন এরকম একটা ব্যক্তি হিসেবে আমরা মনে করে এসেছিলাম। তবে বর্তমান যে ঘটনা, এই ঘটনাটা আমাদেরকে শিক্ষা দিল যে আসলে প্রতিবেশী রাষ্ট্রে আমরা মনে করতাম যে শুধু বিজেপিই হচ্ছে উগ্রবাদী বা মুসলিম বিদ্বেষী, বরঞ্চ বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের ঘটনায় এবং তারা যে রোল প্লে করলো, তাতে মনে করা যাচ্ছে ক্লিয়ারলি যে বিজেপি বলেন, কংগ্রেস বলেন, জনতা পার্টি বলেন, সকলেই ইসলাম বা মুসলমানদের প্রশ্নে, অধিকারের প্রশ্নে তারা সকলেই এক, এবং তার প্রমাণ তারা বিগত দিনে একাধিকবার রেখেছেন। মমতা ব্যানার্জি অ্যাজ এ স্টেট মুখ্যমন্ত্রী হিসেবে যে বক্তব্যটা দিয়েছেন, এটা অবশ্যই ওনার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় নয়। এই বক্তব্য দিলে দুই দেশের মানুষের ভিতরে টেনশন যেটা থাকে সেটা বৃদ্ধি পায়, এবং এটা ইন্টারন্যাশনাল যে প্রোটোকল বা ডিপ্লোম্যাটিক যে রিলেশনস আছে সেইখানেও এটা অবশ্যই ব্যত্যয় ঘটেছে, এটার নীতি বিরুদ্ধ কাজ। এবং আপনি যেটা বললেন যে এই যে মিডিয়ার যে প্রোপাগান্ডা, আমার মনে হয় যে ওইখান থেকে উনি প্রভোক্ট হয়ে এই ধরনের বক্তব্য দিয়েছেন। তবে একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমার মতামত হচ্ছে ওনার উচিত হবে খুব ইমিডিয়েটলি উনি যদি এই ওনার বক্তব্যটাকে প্রত্যাহার করেন, এবং দুই দেশের জনগণের ভিতরে যে টেনশন বিরাজমান, এটা যেন উনি স্বাভাবিক অবস্থা নিয়ে আসেন, এবং উনি যেন বলেন যে আসলে এরকম কোনো অবস্থা বাংলাদেশে আসলেই বিরাজমান নয়, বরঞ্চ বাংলাদেশের থেকে ইন্ডিয়াতেই মুসলিম নিধন অথবা সংখ্যালঘুদের উপরে নির্যাতন, জমি দখল, উপাসনালয়, মসজিদগুলোতে আক্রমণ, এটা নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার আর কি। তার তুলনায় বাংলাদেশের যারা অন্য ধর্মের মানুষ আছেন, তারা অবশ্যই শান্তিপূর্ণভাবে এখানে তাদের বসবাস করে আসছেন, তাদের অধিকার তারা ফিরে পাচ্ছেন, এবং তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন। এবং এটা মূলত আমাদের বক্তব্য না, বিভিন্ন রিসার্চ, গবেষণা, এবং তারাও বিভিন্ন সময় বলছেন যে বরঞ্চ আমরা যে ভালো আছি, আমরা যেন ভালো না থাকি, এই কারণেই মূলত তাদের পক্ষ থেকে বক্তব্য আসছে। তো আমার মনে হয় যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে এই যে বক্তব্যটা দিয়েছেন, এটা অবশ্যই আরেকটা দেশের স্বাধীনতা, সার্বভৌম মর্যাদার প্রতি অবশ্যই মর্যাদা হানিকর। ওনার এই বক্তব্যটা খুব দ্রুত প্রত্যাহার করা উচিত, এবং ওনাকে এই বক্তব্যের জন্য অবশ্যই দুঃখ প্রকাশ করা উচিত। এবং আমরা
আমাদের বাংলাদেশ প্রসঙ্গ শেষ করার আগে বলতে চাই, আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু যখন মোদি এই সমস্ত অভিযোগ করেছে যেখানে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে ইত্যাদি ইত্যাদি রিপোর্টে, তখন কিন্তু উনি আহ্বান করেছেন যে আপনি এখানে ইনভাইট করেছেন যে আপনি এখানে আপনার এদেরকে পাঠান, প্রতিনিধিদেরকে পাঠান বা সাংবাদিকদেরকে পাঠান, ওরা নিজেরা সরজমিনে দেখে যাক যে এখানে কি হচ্ছে, আপনার কাছে যে ইনফরমেশন যাচ্ছে এটা আসলে ঠিক না। সবসময় একটা ওপেন ইনভেস্টিগেশন সবসময় আমাদের আছে যেটা এখানে, কিন্তু তারপরে এই সমস্ত কমেন্টস দুই দেশের জনগণের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের, এবং আমার মনে হয় মিডিয়া হচ্ছে এখানে সবচেয়ে বড় কালপ্রিট, যে ইন্ডিয়ার মিডিয়াগুলো কিভাবে, এটা আমাদের খতিয়ে দেখতে হবে যে কিভাবে সব মিডিয়াগুলো এরকম ভাবে মানে নির্লজ্জের মতো ইয়ে করতেছে। দ্যাট ইজ দ্য আমাদের, আমরা তো ওরকম কখনো হয়ে যাইনি। এই জন্য আমাদের সবাইকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং দেখতে হবে যে এটা সামহাও সামহাওয়ার এই ধরনের কনস্পিরেসির কারণেই কি সমস্ত মিডিয়াকে এইভাবে এক করা হয়েছে কিনা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশ প্রসঙ্গ আমরা এখানে ইতি টানছি। আমরা গুরুত্বপূর্ণ যে মধ্যপ্রাচ্যের সমস্যায় দেখি, এর মধ্যে একটি গত এক সপ্তাহ বা আরও কয়েকদিন হলো সবচেয়ে বড় একটা পরিবর্তন ঘটেছে, সেটা হচ্ছে সিরিয়াতে, যেটা লং টার্ম সিরিয়া আমরা যুদ্ধ দেখেছি এবং এক পর্যায়ে এটা বলা যায় যে একটা স্টেবিলাইজ হয়েছে আর কি। যেভাবে অন্যান্য রেজিমের পতন হয়েছে আমরা জানি, আসাদের অথরিটেরিয়ান রেজিম যেভাবে, গাদ্দাফির রেজিম ছিল, সাদ্দামের ছিল ইত্যাদি, কিন্তু অন্যগুলোকে পশ্চিমা বিশ্ব বিভিন্ন অ্যালায়েন্সে হটাতে পারলেও সিরিয়ার ব্যাপারটা এক সময় এসে যেখানে রাশিয়া এবং ইরান হস্তক্ষেপ করে, এক পর্যায়ে বিদ্রোহীরা আর অ্যাডভান্স হতে পারে নাই। এবং সিরিয়ার ব্যাপারে আমাদের একটা ডকুমেন্টারি আছে, ডকুমেন্টারি দেখার পর আমরা আলোচনায় আসবো। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে চলতে থাকা সিরীয় গৃহযুদ্ধ বর্তমানে সবচেয়ে উত্তেজনাকর পরিস্থিতি পার করছে। সম্প্রতি দেশটির বিদ্রোহী বাহিনীর হাতে একের পর এক অঞ্চল হারাতে থাকে সেনাবাহিনী ও আসাদ সরকার সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো। যদিও বিদ্রোহীদের থামাতে বাড়তি সেনা মোতায়েন ও তীব্র বিমান হামলা পরিচালনা করে সিরীয় সেনাবাহিনী ও রুশ বাহিনী। আরব বসন্তের শুরু থেকেই আসাদ সরকারকে সরাসরি সহায়তা দিয়ে আসছে রাশিয়া। অন্যদিকে দেশটির সীমান্তবর্তী এলাকায় সরকার বিরোধী বিদ্রোহীদের সমর্থনে এবং আসাদ বিরোধী বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করছে তুরস্ক। বলা হচ্ছে সিরিয়াকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের শুরু হতে পারে। এতে মুখোমুখি জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে আন্তর্জাতিক অঙ্গনের দুই মিত্র তুরস্ক ও রাশিয়ার। এদিকে সিরিয়ায় দ্রুত ছড়িয়ে পড়তে থাকা সংঘাত পরিস্থিতি নিয়ে রোববার ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সিএনএন-এর স্টেট অব দ্য ইউনিয়ন অনুষ্ঠানে জানান, যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে 900 আমেরিকান সেনা আছে, যাদের মূল কাজ হচ্ছে উগ্রপন্থী ইসলামিক স্টেট গোষ্ঠীর পুনরুত্থান আটকানো। তবে তারা বর্তমান লড়াই থেকে অনেক দূরে অবস্থিত। আমরা আসলাম, ছোট্ট ডকুমেন্টারি দেখলাম সিরিয়াতে কি ঘটতেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের স্ক্রিনের নাম্বারে প্রশ্ন করে আমাদেরকে যে কোনো বিষয়ে মন্তব্য, প্রশ্ন অথবা আমাদের সঙ্গে আলোচনা করতে চাইলে, কোনো বিষয় শেয়ার করতে চাইলে আপনারা করতে পারবেন। একজন দর্শক আমাদের সামনে এর আগে বাংলাদেশ এবং সিরিয়া দুইটা একসাথে আলোচনা করতে চাচ্ছিলেন, উনি যদি আমাদের সাথে থাকেন, সিরিয়ার বিষয়টা এসছে, আপনি এখন আপনার কোশ্চেন করতে পারেন। আমরা হঠাৎ করে এই যে বললাম লং টার্মের একটা সিরিয়া, এবং এটা কমপ্লেক্স প্রবলেম, কিন্তু প্রবলেমটা কমপ্লেক্স এই জন্য যে এক পাশে এখানে এই বিদ্রোহীদেরকে টার্কির সাপোর্ট রয়েছে এবং একটা বিরাট একটা অংশ টার্কির বর্ডারকে কেন্দ্র করে তারা কন্ট্রোল করে, আর এক পাশের একটা বিরাট অংশ কিন্তু ইরাক এবং কার্দিশরা কন্ট্রোল করে, আর বাকি রেজিমটা কন্ট্রোল করা হয়েছে সিরিয়ান গভর্নমেন্ট। এবং আলেপ্পো হচ্ছে খুব সেকেন্ড লার্জেস্ট সিটি, যেটা একবার তারা আগে দখল করেছিল, এরপরে গভর্নমেন্ট বোধহয় ওইটাকে আবার রিক্যাপচার করে। এখন তারা আলেপ্পো করে, এবং এর আরেকটা ফোর্থ লার্জেস্ট সিটি যেটা করে হামা বলে আর কি, এই পর্যন্ত চলে আসছে। এরপরে আরেকটা সিটি আছে হোম, যেটার নাম থার্ড লার্জেস্ট সিটি, HOME হোম, এটাও কিন্তু একটা বড় সিটি, এবং এটার পরেই কিন্তু এসে চলে আসবে দামাস্কাসে। এখন হঠাৎ করে এরকম ঘটনা যেখানে রাশিয়া, ইরান ডাইরেক্টলি আসাদ রেজিমের সাপোর্টার, এবং বলা হয় থাকে এই কারণেই আমেরিকা বা অন্যান্য বিদ্রোহীদেরকে সাপোর্ট দিলেও শেষ পর্যন্ত তারা করতে পারেনি, নিউট্রালাইজ করে পড়ে আসে এই অবস্থায়। তো হঠাৎ করে এটা কি কোনো মানে নতুন কোনো বা ইরানের প্রভাব ক্ষুণ্ণ করার জন্য
এইভাবে বিদ্রোহীদেরকে ডেফিনেটলি নতুনভাবে এদেরকে অস্ত্রশস্ত্র দেওয়া বা নতুন করে এদেরকে ইন্সপায়ার করা, কি মনে হয় হঠাৎ করে এটা এই কমপ্লেক্স যুদ্ধের হঠাৎ করে এরকম টার্ন নেওয়ার রিজনটা কি মনে হচ্ছে তোমার কাছে? আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড যে পলিটিক্স বা ওয়ার্ল্ড লিডারদের যে পলিসি, তার অন্যতম একটা পলিসি হচ্ছে মধ্যপ্রাচ্যকে সবসময় অস্থিতিশীল রাখতে হবে, এটা একটা মূল প্ল্যান। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা দেখলাম যে বিগত 14 মাসের যুদ্ধের পরে বর্তমানে একটা সিজফায়ার হওয়ার কারণে মোটামুটি একটা স্থিতি অবস্থা অথবা স্থিতি অবস্থা ফিরতে পারে এমন একটা অবস্থা তৈরি হয়েছে। তখনই কিন্তু এই বিদ্রোহীর ইস্যুটা সিরিয়াতে আবার মাথাচাড়া দিয়ে উঠলো এবং বিগত সময় অন্তত বিগত কয়েক বছর মোটামুটি একটা স্টেবিলাইজ পরিস্থিতি ছিল। যদিও সমস্যাটা সমাধান হয়নি যেটা আপনি মেনশন করলেন, কিন্তু মোটামুটি একটা পর্যায়ে ছিল যে কোনো কোনো শহর তারা দখল করে আছে, কোনো কোনো শহর আসাদ বাহিনী অথবা সরকারি যে বাহিনী তারা দখল করে আছে। এই অবস্থায় অথবা সহাবস্থানের মাধ্যমে মূলত সিরিয়ার বিষয়টা চলমান ছিল। ওয়ার্ল্ড যে পপুলেশন তাদের ফোকাসটা ছিল মূলত মধ্যপ্রাচ্য অথবা গাজা যে যুদ্ধ বা ইসরায়েলের যে আক্রমণ, সেখানে মূলত তার দৃষ্টি নিবন্ধন ছিল। যখন সেখানে মোটামুটি একটা অবস্থা হলো তখন কিন্তু এই বিষয়টা আবার মাথাচাড়া দিয়ে উঠলো, যেটা আপনি রাইটলি মেনশন করলেন যে এর পিছনে আসলে কোনো কারণ আছে কিনা। একটা রিপোর্টে আমি দেখলাম যে এই বিদ্রোহীদেরকে ইউক্রেনের পক্ষ থেকে ট্রেনিং দেওয়া হয়েছে, অস্ত্র দেওয়া হয়েছে, এমন একটা রিপোর্ট পেলাম। আরেকটা বিষয় খুব খুব সারপ্রাইজিং, সেটা হচ্ছে যে ইরানের মধ্যপ্রাচ্যে তাদের যে উদীয়মান শক্তি, সেইটাকে খর্ব করার জন্য ইনডিরেক্টলি আবার এই বিদ্রোহীদেরকে রসদ দেওয়া, অস্ত্র দেওয়া এবং এই বিষয়টাকে আবার মাথাচাড়া দিয়ে ওঠা। কারণ আমরা জানি যে আমেরিকায় পলিটিক্যাল পরিবর্তন হয়েছে, জানুয়ারিতে হাত পরিবর্তন হবে। সুতরাং অনেক ইকুয়েশন এখানে আছে আর কি। এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কারণ বোঝা যাচ্ছে না যে হঠাৎ করে কেন বিদ্রোহীরা এতটা শক্তিশালী হয়ে উঠলো এবং দ্বিতীয় বৃহত্তর শহরে এভাবে দখল নিল এবং আক্রমণ করলো। আমরা হয়তো আরো কিছুদিন পরে এর মূল কারণটা বুঝতে পারবো। তবে মূল যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে পলিসি হচ্ছে যে মধ্যপ্রাচ্যটাকে সবসময় অস্থিতিশীল রাখতে হবে, আইদার বাই দ্য অ্যাগ্রেশন অফ দ্য অপোজিশন, যেটা আমরা ইসরায়েলকে মনে করি, অথবা নিজেদের ভিতরে যে কোন্দল, সে কোন্দলের কারণেও যেন মধ্যপ্রাচ্য অস্থিতিশীল থাকে। আমার মনে হয় এটা হচ্ছে মূল পলিসি। সেই পলিসির ইমপ্লিমেন্টেশনটা আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন এখন যে অবস্থাটা আমরা লক্ষ্য করলাম, এটা তো এখনই ঠিক বোঝা যাচ্ছে না। কারণ রাশিয়া কিন্তু তার যে সৈন্যদের দায়িত্বে যে জেনারেল, তারা কিন্তু স্যাক করছে ওখান থেকে। অতএব ভিতরে আরও কোনো বিষয় আছে কিনা যেখানে, কারণ রাশিয়া এবং ইরানের যে দৃশ্যমান উপস্থিতি, সেইখানে বিদ্রোহীদের এরকম অ্যাডভান্সমেন্ট এবং যে আলোচনা বা বিভিন্ন ইয়েতে দেখা যাচ্ছে যে তারা খুব মানে দ্রুতই হচ্ছে এবং যে বোম্বিং তারা করেছে উপর থেকে যে বোম্বিং এবং সেনাবাহিনী, এর কোনোটার বাধাই খুব একটা কার্যকরী হয়েছে বলে মনে হচ্ছে না আর। তো এই ক্ষেত্রে কি মানে বড় কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা মনে হয় না? মনে হচ্ছে যে এগুলো ট্যাকেল করতে পারবে এদের ইয়েরা? খুব খুব ইন্টারেস্টিংলি আপনি বললেন যে আসলে হঠাৎ করে কিন্তু এই পট পরিবর্তন হয়ে গেল এবং এমন যে আক্রমণ হবে এটা কিন্তু আগেও সরকারি বাহিনী, আসাদ বাহিনী বুঝতে পারেনি এবং ভিতরে আসলে যে কি হচ্ছে এটা কিন্তু আসলে এখনো দৃশ্যমান না। এবং হঠাৎ করে কেন যখন একটা দিকে একটু স্থিতিশীল অবস্থা হলো তখন কেন দৃশ্যপটে এমন একটা ঘটনা ঘটলো, এর মূল কারণ হয়তো এখন আমরা বুঝতে পারছি না। তবে আমার মনে হয় যে ভিতরে একটা কোনো একটা পরিকল্পনার অংশ হিসেবে মূলত এই আক্রমণটা এখন হয়েছে। এটা অনেকেই বিভিন্নভাবে এক্সপ্লেইন করেছে। এবং হঠাৎ করে কেন, কিভাবে তারা এত অস্ত্রশস্ত্র পেল, এত সাহস পেল এবং এই যে পরিকল্পনা, নিখুঁত পরিকল্পনায় এই যে আক্রমণটা হলো, একটা শহর দখল করা, আমার মনে হয় যে এর পিছনে অন্য রিজন রয়েছে। টার্কি এবং আমেরিকার আলোচনা দেখতেছি আমরা, এর মধ্যে কার্দিশ এবং অন্যান্য অঞ্চল থেকে, দুইটা কিন্তু ভিন্ন অঞ্চল এবং দুইটা কিন্তু দুই ধরনের মানে দুই দিক থেকে সেন্টিমেন্টাল ইয়েটা ডিফারেন্স। তো আমার মনে হয় আমরা দেখতে হবে, কারণ আমরা এর আগে দেখেছি যে দীর্ঘদিন ধরে হোয়াট হ্যাপেনিং ইন সুদান, যার কোনো সমাধান আমরা দেখি না। এই সুদানের আলোচনা আমরা ভিন্নভাবে করেছি। তো সিরিয়া এখন যদি আবার এরকম ফ্রন্ট লাইনে চলে আসে, তাহলে আমরা দেখব যে এর সঙ্গেই তো আমরা আলোচনা করতেছি যে লেবাননে আমাদের যে একটা মোটামুটি সিজফায়ারের যে ঘটনাটা ঘটলো, লেবানন, আমরা যদিও গাজাতে এখনও সিজফায়ার হয় নাই, কিন্তু লেবাননেরটা হওয়ার কারণে লেবাননের সিজফায়ার তো অ্যাগ্রিড হয়েছে এবং মানে টুকটাক যদিও তারা অভিযোগ করেছে বা করেছে, কিন্তু লেবাননের সিজফায়ার তো আমরা মোটামুটি একটা দেখেছি আর কি। এবং যেখানে নতুন গভর্নমেন্টেরও ইনফ্লুয়েন্স রয়ে গেছে, অর্থাৎ ইনকামিং গভর্নমেন্ট, ট্রাম্প গভর্নমেন্টও ইনফ্লুয়েন্স রয়ে গেছে। ট্রাম্প তার নতুন মিডল ইস্টের এনভয়ের নাম ঘোষণা করেছে, তার যে মেয়ের শ্বশুর, যে ছোট মেয়ের, যে এটা একটা বড় ধরনের। তো এখন গাজাতে কি
মানে সিসফায়ার দিকেও তো বেশ অগ্রগতি বলে মনে হচ্ছে আর কি। দেখলাম যে বন্দি মানে যে এখনো 100 বন্দি রয়ে গেছে গাজাতে, যেটা তারা ইয়ে করতে চাচ্ছে, সিসফায়ারের সর্বশেষ চুক্তি নিয়ে আলোচনা করতেছে। তো এখন কি তাহলে যে কথাটা একটু আগে আসলো, তাহলে কি গাজা এবং ওইগুলো বাদ দিয়ে এখন কি নতুন করে যেটা আমরা করছি যে আবার সিরিয়াকে নিয়ে যেটা এতদিন চলছে সেটাকেই কি আসলে ফ্রন্ট লাইনে নিয়ে আসার কোনো পরিকল্পনা আছে কিনা সেটা তো আমরা বুঝতে পারতেছি না এই মুহূর্তে আর কি। কিন্তু মিডল ইস্টের যে চেঞ্জ, ট্রাম্প গভর্নমেন্টের যে মিডল ইস্ট কি বলে আর কি, তার যে মিডল ইস্ট সোলজার, মিডল ইস্ট বাহিনী, সেটা বোধ হয় দেখেছো তুমি, সেখানে তো অনেক কিছু ইন্ডিকেশন মনে হচ্ছে আর কি, যে শুধু সিসফায়ার না, দেয়ার উইল বি লট অফ আদার ইস্যু। কারণ ইরানের ব্যাপারে তো তার ভূমিকা তো খুবই মানে ইয়ে আর কি। এবং ইরান এই ক্ষেত্রে বলা হচ্ছে যে যেটা ওয়েস্টার্ন মিডিয়া বলতেছে, ইরান খুব মানে সবচেয়ে ড্যামেজ হবে ইরানের যদি আসাদ রেজিমের পতন হয়, অথবা আসাদ রেজিম যদি আরো উইক হয়ে যায়। এবার জি, যে প্রেসিডেন্ট ইলেক্ট আমেরিকার ট্রাম্প, উনি কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধ যখন চলে তখনই একাধিকবার বলেছিলেন যে আমি পাওয়ারে থাকলে এই যুদ্ধ বন্ধ করা আমার জন্য সম্ভব ছিল। একইভাবে গাজা যুদ্ধের সময় কিন্তু উনি বলেছিলেন যে আমি পাওয়ারে আসলে এই যুদ্ধ বন্ধ করব এবং সিজফায়ার আমি আনবো, এটা উনি ডিক্লেয়ার করেছিলেন। ইভেন ইলেকশনের যে সময় যে প্রচারণা হয়েছিল তখনও বলেছিলেন। এবং এই যে ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি হলো লেবাননের জন্য, এখানে দুই ধরনের বক্তব্য আছে। তবে বেশিরভাগ বক্তব্য হচ্ছে যে ট্রাম্প ইলেক্টেড হওয়ার কারণেই মূলত এই সিজফায়ারে ইসরায়েলকে আনা সম্ভব হয়েছে। এটা একটা বড় ধরনের ন্যারেটিভ, একেবারে অবিশ্বাস্য না। কারণ যেহেতু তার যে মিডল ইস্ট ইনভয় সে এসছে, সফর করেছে এবং ইনভলভ হয়েছে, অতএব এটাকে একেবারে ইয়ে করা যাবে না, তাই না? ব্লিংকেন তো বারবার সফর করেছে, কিছু তো হয় নাই, তাই না? অতএব তার ইয়ে যে আসছে এবং লেবাননের যে একটা সিজফায়ার হয়েছে এবং গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করেছে এবং হিজবুল্লাহ অ্যাকসেপ্ট করেছে, এটা দৃশ্যমান একটা অগ্রগতি আর কি, যে দুই পক্ষকে একটা মধ্যস্থতায় আনতে সক্ষম হয়েছে এবং মধ্যস্থতা কার্যকর হয়েছে। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে ইরান অবশ্যই ট্রাম্প প্রশাসনের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে এবং এটা ট্রাম্পের প্রকাশ্য অবস্থান যে ইরানের ব্যাপারে তার রিজার্ভেশন আছে। এবং আপনি যেটা মেনশন করলেন এইটাই মূল পয়েন্ট, যে আসলে দৃশ্যমান গাজা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনা, ঠিক অপর দিকে অন্য উপায়ে মধ্যপ্রাচ্যের আরেকটা ইস্যু সিরিয়া, সেই ইস্যুটাকে আবার জিইয়ে রাখা, আবার সেখানে সংঘর্ষ শুরু করা এবং এর মাধ্যমে যে মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো আছে তাদের ভিতরে সংঘাত দীর্ঘায়ু করা, এইটা একটা প্ল্যানের অংশ হতে পারে। এবং আরেকটা বিষয় আপনি বললেন যে আসলে অনেক বিষয় আছে যেটা এখনো দৃশ্যমান হচ্ছে না, তবে দিনের পর যত দিন গড়াবে তত এই বিষয়গুলো ক্লিয়ার হবে। নাকি আসলে আসাদকে রেখে বা আসাদ যে রেজিম, এটা ইরানের সাথে, অর্থাৎ ইরানের ইনফ্লুয়েন্সকে এই রিজিয়নে কমিয়ে ফেলতে হবে পুরোপুরি, খর্ব করার জন্য, যাতে আসাদ যদি থাকেও ইরান যেন আর কোনো ইনফ্লুয়েন্স না ইয়ে করতে পারে। ইরান এবং বিশেষ করে ইরান রাশিয়া দুইটাই আমরা বলি, কিন্তু রাশিয়া তো ডিফারেন্ট ইয়েতে। এটাও কি আসলে উদ্দেশ্য? ইরান বিপ্লবের পর থেকে আমেরিকাতে যে প্রশাসনই এসছে, আমরা ডেমোক্রেট বলি অথবা কংগ্রেস বলি, রিপাবলিকান বলি, প্রতিটা গভর্নমেন্টেরই মূল প্ল্যান ছিল মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষমতাকে খর্ব করা, এটা যে উপায়ে হোক। যেটা আপনি মেনশন করলেন যে এমনও হতে পারে যে যেহেতু রাশিয়া এবং ইরান আসাদকে সমর্থন করেছে এবং এত চেষ্টার পরেও 14 থেকে 24 10 বছরের যুদ্ধের পরেও যেহেতু এই রেজিমকে সরানো যায়নি, ইনডিরেক্টলি এমনও হতে পারে যে আসাদ ক্ষমতায় থাকুক সিম্বলিক উপায়ে, বরঞ্চ অন্য উপায়ে ইরানের যে ক্ষমতা ইনফ্লুয়েন্স এটা মধ্যপ্রাচ্যে কমানো যায়, এটাও একটা প্ল্যান হতে পারে। তবে হয়তো আরো কিছু দিন গেলে এই বিষয়টা ক্লিয়ার হবে। আপাতত এই যে হঠাৎ করে কেন এই সংঘর্ষটা আবার শুরু হলো, এর মূল কারণটা এখনো আমাদের কাছে অতটা পরিষ্কার না। কারণ রাশিয়ার পক্ষ থেকে যে স্টেটমেন্ট আসছে বা রাশিয়া যে ইয়েতে স্টেটমেন্ট দিতে, সেটা কিন্তু ক্লিয়ার না। অর্থাৎ রাশিয়া দেখা যাচ্ছে যে বোম্বিং করতেছে বা রাশিয়া আসাদ রেজিমকে যেভাবে সাপোর্ট করেছে সেভাবে সাপোর্ট করেছে, কিন্তু রাশিয়ার পক্ষ থেকে সাধারণত যে ধরনের স্ট্র্যাটেজিক এক ধরনের ইয়ে দেওয়া হয় যে রাশিয়াও কিন্তু কোনো কিছু খুব একটা বলে নাই, অ্যাপার্ট ফ্রম এই জেনারেলকে স্যাক করা। জি জি, এবং রাশিয়া এবং তুরস্ক এই দুইটা দেশে কিন্তু খুব একটা মানে কমপ্লেক্স সিচুয়েশন আছে এই ক্ষেত্রে বিশেষে। একদিকে রাশিয়াকে ইউক্রেনের বিষয়ে ফোকাস করতে হচ্ছে, আবার সিরিয়ার বিষয়ে ফোকাস করতে হচ্ছে, আবার তুরস্ককে তার
তার যে গাজার ব্যাপারে সে তো মানে তাই না এক ধরনের রোল, আবার সিরিয়াতে এসে তার রোল ডিফারেন্ট হয়ে যাচ্ছে। ইরানের সাথে তার যে সম্পর্কের যে ব্যালেন্স, সেইখানে ভারসাম্য বজায় রাখা যাচ্ছে না। এই জন্য সিরিয়ান বিষয়টা আসলে খুবই কমপ্লেক্স একটা সিচুয়েশন বেশ কয়েকটা দেশের জন্য। যেভাবে আমাদের সুদানের ইন্টারনাল কনফ্লিক্ট একটা কমপ্লেক্স ইস্যু হয়ে গেছে, ঠিক একইভাবে কিন্তু এবং কিন্তু এটা আমি বলতে চাই ইরানের পররাষ্ট্রমন্ত্রী বোধহয় টার্কিতে, জি জি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী টার্কিতে গেছে আলোচনার জন্য। এবং সিরিয়াকে কেন্দ্র করে আশেপাশের দেশগুলোর যে অবস্থান, এটা একটা প্যারাডক্সিক্যাল সিচুয়েশন আর কি। মানে এক জায়গায় তাদেরকে ব্যালেন্স করতে হচ্ছে, ঠিক অপর জায়গায় গিয়ে আবার একজন শত্রু আবার আরেকজন মিত্র, মানে বিভিন্ন সিচুয়েশনে আর কি। এই কারণে এই সিরিয়ান এই সংকটটা আসলেই দীর্ঘমেয়াদী, অলরেডি 10 বছর হয়ে গিয়েছে। সুদানের কথা যেটা আপনি বললেন, আমরা দেখেছি দুইটা ভাগ হয়ে গিয়েছে রাষ্ট্র। সুদান, সিরিয়া যেন সেই দিকে না যায়, কারণ পুরো দেশটাই হচ্ছে পার্ট অফ ওল্ডার সিভিলাইজেশন। পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এই রিজিয়নে ঘটেছে। আমাদের ইসলামের দৃষ্টিতে অনেক নবী এসছেন, এবং পরবর্তীতেও কিয়ামতের আগে যে ঘটনাগুলি বা বিভিন্ন হাদিসে সেই শাম যে রাজ্য, তার গুরুত্বের কথা উল্লেখ করা হয়েছে। আরেকটা বিষয় এখানে আসছে যে টার্কি, দেখা গেছে যে টার্কির সাথে তো একটা খুব ভালো সম্পর্ক ছিল রাশিয়ার, সবসময় বিভিন্ন ক্ষেত্রে ছিল। মাঝখানে একবার একটু হয়েছিল, রাশিয়ার একটা বিমান নিয়ে আর্দোগান নিজে সফর করে গিয়ে টার্কি, কিন্তু এই ক্ষেত্রে তো একদম একটা বড় ধরনের, কারণ টার্কির অ্যাডভান্সমেন্ট যে এলাকা থেকে ঘটতেছে, তার বর্ডারের এলাকা থেকে, ওই এলাকায় কিন্তু রাশিয়া সাংঘাতিকভাবে মানে করতেছে। তো রাশিয়ার সাথে কি টার্কির এটা নিয়ে কোনো বড় ধরনের একটা সমস্যা হতে পারে? আমি এটাই বললাম যে বিগত 10 বছর যাবত এই সিরিয়া যুদ্ধকে কেন্দ্র করে ইরান, রাশিয়া এবং তুরস্ক, এই তিনটা দেশের যে একটা প্যারাডক্সিক্যাল সিচুয়েশন, এক জায়গায় তাদেরকে সমর্থন দিতে হচ্ছে, আরেক জায়গায় তাদেরকে বিরুদ্ধে করা উল্টা আর কি। এই জন্য দীর্ঘমেয়াদে এরকম সিচুয়েশন, যেহেতু আমরা এখন আশা করছি যে বিশ্বে একটা হয়তো ডিপ্লোম্যাটিক সিচুয়েশন অথবা বিশ্বের যে ক্ষমতার ভারসাম্য, তার একটা পট পরিবর্তন হতে পারে, এবং আমরা এই ব্লককে মনে করছি চীন, রাশিয়া, তুরস্ক সহ এই ব্লকটা হয়তো আমেরিকার বিরুদ্ধে একটা প্রতিবাদী অথবা একটা শক্তির ভারসাম্য হিসেবে গড়ে উঠবে। সেই ক্ষেত্রে নিজেদের ভিতরে এই ধরনের একটা ভারসাম্য যেখানে বজায় থাকে না, ভারসাম্যহীন একটা অবস্থা, এটা ক্ষতিকর। তো আমার মনে হয় যে এই জায়গাটা পরিষ্কার হওয়া দরকার, এবং খুব দ্রুত যদি সিরিয়ান এই সমস্যার সমাধান হয়, তাহলে বিশ্ব নেতৃবৃন্দের জন্য এটা ভালো, আরো বড় বড় বিষয়ের দিকে ফোকাস করতে পারবে। কারণ এখন টোটাল ওয়ার্ল্ড পপুলেশনের ফোকাসটাই হচ্ছে এখন এই সিরিয়া যুদ্ধের প্রতি। বরঞ্চ লেবানন স্থিতিশীলতা আসলো, গাজা যুদ্ধের যে ক্ষয়ক্ষতি, এটার বিচার হওয়া, পরবর্তীতে যেন আবার এই ধরনের ঘটনা না ঘটে, এবং সেখানে যে পুনর্বাসন, গাজাকে আবার পুনর্বাসন করার জন্য যে প্ল্যান পরিকল্পনা, সেই দিকে এখন ওয়ার্ল্ড লিডারদের ফোকাস করা দরকার। এখন যদি এই সিরিয়া ইস্যুটা আবার মাথাচাড়া দিয়ে ওঠে, তখন টোটাল ওয়ার্ল্ডের কনসেন্ট্রেশনটা এই দিকে থাকবে, ওই বিষয়গুলো তখন। এখন কি এই বিষয়গুলো আমাদের কি মনে হয় যে এখন যেগুলো ঘটতেছে, টেম্পল আমরা যেগুলো দেখতেছি, এগুলো একটা ক্লিয়ার কাট ডাইরেকশন পাওয়া যাবে তো আমাদের নতুন যে প্রেসিডেন্ট এবং তার যে এরা আসবে জানুয়ারি 20 তারিখে বোধহয় তাদের ক্ষমতা হস্তান্তর করা হয়, এখানে তো বোধহয় এটার ইয়েটা বেশি পাওয়া যাবে আর কি, যে অ্যাকচুয়ালি এখনই শুরু হয়ে গেছে, কিন্তু ওইটা বোধহয় তখন আরো বেশি ক্লিয়ারলি বোঝা যাবে যে এই তুরস্ক যে ন্যাটো মেম্বার, তারপরে আমাদের ইরান যাকে নিয়ে এত আর কি, অ্যান্ড রাশিয়া ইনভলভ যে সিরিয়ার এই প্রবলেমে, এবং তার সঙ্গে গাজা এবং লেবানন মিলিয়ে সবগুলো বিষয়ের বোধহয় অনেক পাওয়া যাবে যখন আমাদের নতুন এই রেজিম শুরু হবে আর কি। যদিও তার আগে থেকেই তার আমরা সিমটম পাচ্ছি এখন যে এইভাবে চলতেছে, কিন্তু নতুন রেজিম আসার পরে বোধহয় এটা আরো আমাদের সামনে ক্লিয়ার হবে। কি মনে হয়? এটা অবশ্যই স্পষ্ট যে বাইডেন প্রশাসন যুদ্ধে বন্ধর ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে, এবং এটা ফুল স্টপ যে বাইডেন প্রশাসন কোনো কাজ যুদ্ধ বন্ধের ক্ষেত্রে এবং পৃথিবীতে শান্তি অথবা স্থিতিশীল অবস্থা বজায় রাখার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। ট্রাম্প প্রশাসন নির্বাচিত হওয়ার পরেই আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি, এবং আপনি যেটা মেনশন করলেন যে 20 তারিখের আগেও হয়তো আমরা আরো কিছু পরিবর্তন দেখব, তবে আলটিমেটলি তাদের মেইন পলিসি এবং কোন দিকে যাবে এটা হয়তো তারা দায়িত্ব নেওয়ার পরেই মূলত তারা যখন ডিক্লেয়ার করবে তখন বুঝতে পারা যাবে। তবে আমার মনে হয় দায়িত্ব নেওয়ার আগেই আরো কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে, এবং ট্রাম্প যদি সাকসেসফুলি অন্তত যুদ্ধ বন্ধ করতে পারে, এবং আর যদি কোনো নতুন যুদ্ধ পৃথিবীতে শুরু না হয়, তাহলে অন্তত আমরা আশা করব যে অন্তত বিগত যে বাইডেন প্রশাসন ছিল তার থেকে ট্রাম্প প্রশাসন অন্তত এই একটা দিকে সফলভাবে দায়িত্ব পালন করতে পারবে। কারণ আমরা দেখেছি তার স্টেট মিনিস্টার, বিশেষ করে অ্যান্থনি ব্লিংকেন কতবার ভিজিট করেছে,
কিন্তু কোন ধরনের কোনো অগ্রগতি কিন্তু এবং সে কখনোই করতে পারেনি। এবং পূর্বের যে সফর, পরের বারের যে সফর, এই কনক্লুশন এবং তার যে রেজাল্ট, এই রেজাল্টের ভিতরে কোনো তারতম্য ছিল না, এবং বরঞ্চ কোনো মানে ফ্রুটফুল কোনো অ্যাক্টিভিটিস বা সামারি আমরা দেখিনি আর কি। বরঞ্চ সফর করেছেন, দুই পক্ষকে নেগোসিয়েশনে টেবিলে এনেছেন, কিন্তু সেখানে একটা কনক্লুসিভ ডিসিশন আনতে দুই পক্ষকে আনতে একাধিকবার ব্যর্থ হয়েছে। আমরা আশা করব যে আমাদের এই নতুন প্রশাসন যারা আসছে, বিশেষ করে মিডল ইস্ট পলিসির ক্ষেত্রে আমরা আরও ভালো কিছু আশা করব, এবং আমাদের যারা বিশেষ করে ভোটার যারা ভোট দিয়েছে তারাও এইসব ক্ষেত্রে আশা করি। দ্যাট ওয়াজ অল আমাদের এই সপ্তাহে। আমরা সাপ্তাহিক মুসলিম বিশ্বের আলোচনায় আপনাদের সামনে সময় ছিল। আগামী সপ্তাহে আমাদের সাপ্তাহিক মুসলিম বিশ্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।